বেসিক টপিক। আচ্ছা, ওকে, তাহলে হিট ট্রান্সফার জিনিসটা কি? আমরা অলরেডি যেহেতু থার্মোডাইনামিক্স পড়ে আসছি, হিট ট্রান্সফারের মোটামুটি সব মানে অনেক দূর পর্যন্ত আমরা দেখে আসছি হিট ট্রান্সফার কেন হয়, কখন হয়, কিভাবে হয়। কেন হয়? যখন দুইটা সাবস্টেন্সের মধ্যে হিটের পার্থক্য থাকে, অ্যামাউন্ট অফ হিটের পার্থক্য থাকে, অর্থাৎ অ্যাকচুয়ালি অ্যামাউন্ট অফ হিট বলে ভুল বলা হবে, টেম্পারেচারের পার্থক্য থাকে, তখন দুইটা সাবস্টেন্সের মধ্যে হিট ট্রান্সফার হয়, তাই না? কখন হয়? যখন একটাতে বেশি থাকে, একটাতে কম থাকে, তাই না? টেম্পারেচার তখন বেশি, নর্মালি তখন বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারের সাবস্টেন্সে হিট প্রবাহিত হয়, তাই না? আর কিভাবে হয় সেটা তো কম বেশি আপনারা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, জিরোথ ল সবগুলো থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে কিভাবে অ্যাকচুয়ালি হিট ট্রান্সফারটা হয়, কিভাবে যে হিট ট্রান্সফারটা হয় এবং কনভার্সনটাও হয় এনার্জি, তাই না? এখন আমরা অ্যাকচুয়াল মেকানিজমে চলে যাব যে এই আমরা যখন হিট ট্রান্সফারটা হয়, আমরা দেখেছি যে সেটা কিভাবে কাজে কনভার্ট হয়, হিটকে কিভাবে আমরা কনভার্ট করতে পারি, ইউজ করতে পারি, বাট অ্যাকচুয়ালি প্রসেসটা কিভাবে হয়, যে হিটের ট্রান্সফার হচ্ছে কিভাবে, সেটা আমরা জানতে পারি আমাদের এই হিট ট্রান্সফার এই সেকশনের মাধ্যমে। যে প্রসেসটা কিভাবে হচ্ছে, আপনারা অলরেডি ইন্টারমিডিয়েটে পড়ে এসেছেন যে হিট, ইন্টারমিডিয়েট বা স্কুলেও পড়েছেন যে হিট মেইনলি প্রবাহিত হয় তিন ওয়েতে: পরিবহন, পরিচালন আর বিকিরণ। সো এখানে আমরা অ্যাকচুয়ালি এটাই পড়বো যে মোডস অফ হিট ট্রান্সফার তিন প্রকার: কন্ডাকশন, পরিবহন, কনভেকশন, পরিচালন, আর বিকিরণ হচ্ছে রেডিয়েশন। এখানে আমরা দেখি কি হচ্ছে। এখানে যে ফায়ার প্লেসটা দেওয়া আছে, এইটার মাধ্যমে অ্যাকচুয়ালি তিন ধরনের হিট ট্রান্সফার আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন এই লাঠিটা বা এই মেটাল রডটা ধরে এই রডটাকে হিট আপ করছে। এখানে এই প্রসেসটা একটা হচ্ছে। আরেকজন এই ফায়ারের উপরে হাত দিয়ে দূরে হাত রেখেও হিটটা ফিল করতে পারছে, ওয়ার্মথটা নিতে পারছে। আর আরেকজন ফায়ারের সাইডে হাত রেখেও ওয়ার্মথটা ফিল করতে পারছে। এখানে কিন্তু এবং এখানে একটু অ্যাকচুয়ালি প্রসেস হচ্ছে একটা কি, প্রত্যেকেই কিন্তু হিটটা অন্য, মানে যে ফায়ার প্লেস থেকে অন্য কোনো অবজেক্টটা নিচ্ছে, একজন কেউ নিজের হাতে নিচ্ছে, আরেকজন কেউ ওই মানে মেটালিক রডটাতে নিচ্ছে, বাট হিটটা ফায়ার প্লেস থেকে সরিয়ে আনা হচ্ছে। বাট কিভাবে হচ্ছে? হচ্ছে এখানে তিন প্রকারের। যিনি এই রডের মাধ্যমে এই রডটাকে হিট আপ করছেন ফায়ার প্লেসের মাধ্যমে, তিনি কিন্তু অ্যাকচুয়ালি কন্ডাকশন হিট ট্রান্সফার ইউজ করছেন, তাই না? আপনারা অলরেডি জানেন কন্ডাকশন হিট ট্রান্সফারে কি হয়, কোন একটা সলিড যেখানে যেটাতে কোনো মোশন, সলিড এটা লিকুইড আবার গ্যাসিয়াস হতে পারে। আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি সলিড হিট ট্রান্সফার হয় কন্ডাকশনে, লিকুইড বা গ্যাসিয়াসও কিন্তু হিট ট্রান্সফার হতে পারে কন্ডাকশন প্রসেসে। ঠিক আছে, এটা আমরা পরে দেখব। তো মানে বেসিক্যালি কোন একটা স্ট্যাটিক মিডিয়ামে, সলিড, লিকুইড, গ্যাসেস, যে কোনো একটা স্ট্যাটিক মিডিয়ামে যদি আমরা এক সাইড থেকে হিট দিই, সেই সাইড থেকে তার মলিকিউল গুলা সেই হিট গুলা শোষণ করে তার পাশের মলিকিউলকে, তার পাশের মলিকিউলকে হিট আপ করতে থাকবে, এবং এইভাবে হিটটা ট্রান্সফার হতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডাকশন প্রসেস। কনভেকশনে হয় কি, এই যে আগুনের ওপরের যে এয়ারটা আছে, আগুনের সাইডের যে এয়ার গুলো আছে, সেই এয়ার গুলো কিন্তু গরম হয়ে আগুনের সাথে যেহেতু লেগে আছে, গরম হয়ে লাইট হয়ে উড়ে চলে যাচ্ছে, এবং উড়ে চলে যাওয়ার সময় আগুনের উপরে যখন যাচ্ছে সেই হিটটা ইনি পাচ্ছেন, তাই না? আমরা দেখি যে যখন আর কি আমরা চুলা হিট আপ করি, চুলা একদম উপরে কিন্তু হিট বেশি থাকে, এই জন্য তো উপরে মানে ভেসেল বসানো হয়, কারণ এই সাইডের এয়ার গুলো সব গরম হয়ে উপর দিয়ে উড়ে চলে যায়, দ্যাটস ওয়াই উপরে হিটটা ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, তো ওখানে হাত দিলে আপনি অনেক বেশি হিট পাবেন। আর সাইডে হাত দিয়েও যিনি হিট পাচ্ছে, এখানে বেসিক্যালি কনভেকশন প্রসেসে হিটটা পাচ্ছেন, বিকজ সাইডের এয়ার গুলো হিট আপ হয়ে সেগুলো গতির মাধ্যমে
উপরে যখন চলে যাচ্ছে তখন উপরের এয়ার গুলো হিট আপ হচ্ছে এবং সেই হিটটাই হাত দিয়ে আমরা ফিল করতে পারছি। অর্থাৎ এখানে মোশনের মাধ্যমে হিটটা ট্রান্সফার হচ্ছে, যেটা কন্ডাকশনে হচ্ছে। কন্ডাকশনে কিন্তু স্ট্যাটিক অবস্থায় কণাগুলো থেকে তার পাশের জন্য হিট আপ করছিল, আর এখানে কিন্তু মোশনের মাধ্যমে হিট আপ করছে কনভেকশনে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু। আর রেডিয়েশন প্রসেসে হয় যে মানে জাস্ট কোন অনুপরমাণু তার পাশের জনকে হিট আপ করবে না, এখানে জাস্ট মানে হিট যে একটা এনার্জি, তার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে আমরা হিটটা ফিল করতে পারবো, ঠিক আছে? সো এটা হচ্ছে রেডিয়েশন প্রসেস। তো এইটা বেসিক্যালি 3 ধরনের হিট ট্রান্সফার প্রসেস। আজকে আমরা কন্ডাকশনটা দেখবো। ওকে, আচ্ছা, হিট ট্রান্সফার প্রসেসে আরো কিছু সাব ক্যাটাগরি আছে, যে এটা ওটা তো আমরা মোড দেখলাম। এখন প্রসেসটা হয় 2 ধরনের হিট ট্রান্সফার প্রসেস, স্টেডি স্টেট এন্ড ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার। সো হিট ট্রান্সফার যে হচ্ছে এই সময়ের সাথে সাথে তো ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ এটা একটা ট্রান্সফার রেট আছে, তাই না? Q/T, এটা যে হিট ট্রান্সফার রেট বলে এটাকে। তো এটা যদি সময়ের সাথে সাথে চেঞ্জ হয় তাহলে সেটাকে বলে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার, আর যদি সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলে স্টেডি স্টেট হিট ট্রান্সফার। এটা উদাহরণ দিয়ে একটা, যেরকম মনে করেন একটা হাঁড়িতে গরম পানি রাখা আছে এবং সেই গরম পানি থেকে, গরম পানি যখন আমরা রেখে দিব, ঢেকে রেখে দিব, হাঁড়ির দেয়াল থেকে কিন্তু হিটটা বের হয়ে যাবে পরিবেশে, তাই না? কারণ পরিবেশ তো আছে হাঁড়ির থেকে কম টেম্পারেচার, মনে করেন 60 ডিগ্রি টেম্পারেচার আছে হাঁড়ির ভেতরের পানি, এবং বাইরের পরিবেশ তো মনে করেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ঠিক আছে? রুম টেম্পারেচার ধরলাম। আচ্ছা, সো যেহেতু বাইরে 25 এবং হাড়ির ভেতরে 60 ডিগ্রি, সো হাড়ির ভেতর থেকে হিটটা বেরিয়ে যাবে বাইরে, তাই না? এয়ারে চলে যাবে। এখন বাইরের টেম্পারেচার যদি এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ভেতর থেকে, যেহেতু হাড়ির ম্যাটেরিয়ালটা সেম, যেহেতু হাড়ির প্রস্থচ্ছেদ সেম, সো হাড়ি যেহেতু সেমই আছে, সো ভেতরে টেম্পারেচার যখন 60 হবে এবং বাইরে যখন 25 হবে, সে কিন্তু একটা কনস্ট্যান্ট রেটে হিটটা দিতে থাকবে, ঠিক আছে? কিন্তু সময়ের সাথে যদি সে এখন থেকে 1 ঘন্টা পরও যদি আমরা দেখি যে এরকম সে কনস্ট্যান্ট রেটেই হিট দিয়ে যাচ্ছে, যদি ভেতরে টেম্পারেচার 60 থাকে এবং বাইরেটা যদি 25 থাকে, তবে কিন্তু এটা হবে স্টেডি স্টেট হিট ট্রান্সফার। অর্থাৎ সে সবকিছু সেম আছে বলে সে তার হিট ট্রান্সফার রেটটাও সেম। বাট আসলে প্র্যাকটিক্যালি তো আসলে তা হয় না। প্র্যাকটিক্যালি কি হয়, বাইরে যখন পরিবেশে যখন হিট আমরা দিচ্ছি হাড়ির ভেতর থেকে, তখন কিন্তু আস্তে আস্তে হাড়ির টেম্পারেচারটা কমতে থাকে না, 60 থেকে 58 হয়, 55 হয়। তাহলে যখন তার টেম্পারেচার 50 আর বাইরেটা 25, সে কি একই রেটে হিট দিবে? কি মনে হয়? আমি বুঝি না আরেকবার। যখন হাড়ির ভেতরে টেম্পারেচার 50, 60 থেকে কমে 50 হয়ে গেল, সময়ের সাথে সাথে সে হিট দিচ্ছে, তার মানে তার টেম্পারেচারটা কমে যাবে। তো এখন মনে করেন তার টেম্পারেচার 50 হাড়ির ভেতরের, আর বাইরের টেম্পারেচার 25, সে কি আগে যে 60 সময় যে রেটে হিট ছেড়ে দিচ্ছিল, সে কি এখন একই রেটে হিট ছেড়ে দিবে? ম্যাম, এটা তো নিউটনের হিট ট্রান্সফার ল ছিল যে মানে দুইটা ওয়ার্ক বডিস এর মধ্যে পার্থক্য যখন বেশি হয় তখন হিট ট্রান্সফারটা একটু বেশি হয়, আর যদি পার্থক্য কম হয় তো সেক্ষেত্রে ভেরি মানে হিট গুড, ট্রান্সফারটা কম হয় এরকম। জি ম্যাম, রাইট। এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে আমি কিছুটা। রাইট, সো আমাদের যদি এই যে টেম্পারেচার ডিফারেন্সটা যদি ডিফারেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে হিট ট্রান্সফার রেটটা কনস্ট্যান্ট থাকবে না। সো আমরা যখন ম্যাথ দিই, ম্যাথে বলি যে এখানে এত ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে এত ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তুমি হিট ট্রান্সফার রেটটা বের করো। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিই স্টেডি স্টেট, বাট এটা যদি ট্রানজিয়েন্ট হিট, এটা যদি অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কেস হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফারে পড়ে যাবে। বিকজ আপনি চিন্তা করে দেখেন, টেম্পারেচার 60 ডিগ্রিতে সে যতটুকু হিট দিবে, তার একটু পরে, তার 2 মিনিট পরে তার টেম্পারেচার কিন্তু 59 এ নেমে আসবে, তার একটু পরে কিন্তু তার টেম্পারেচার 55 এ নেমে আসবে, রাইট? তো তখন কিন্তু সে সেম রেটে হিট দিবে না। সো অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের, এবং এটা হচ্ছে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার, সময়ের সাথে সাথে হিট ট্রান্সফার রেটটা ভ্যারি করে। এবং আমাদের পরিবেশে প্র্যাকটিক্যালি যত হিট ট্রান্সফার আমরা দেখি,
মোস্টলি ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফারই হয়। স্টেডি স্টেট হিট ট্রান্সফার আমরা শুধু ল্যাবরেটরিতে আমরা মানে আর্টিফিশিয়ালি তৈরি করতে পারি। ওকে, সো এখানে সেই উদাহরণ স্টেডি স্টেটটা আরেকবার একটু প্লিজ কাইন্ডলি। স্টেডি স্টেট মানে হচ্ছে যে সময়ের সাথে সাথে হিট ট্রান্সফার রেটটা কনস্ট্যান্ট থাকে। যদি আমাদের দুই দিকে টেম্পারেচার ডিফারেন্স, এই উদাহরণটা খেয়াল করেন, এই যে স্টেডি স্টেট বি, এখানে দেওয়া আছে যে একদিকের হিট হচ্ছে 7 ডিগ্রি, একদিকের 15 ডিগ্রি, এবং সময়ের সাথে সাথে 1 ঘন্টা পর বা 20 ঘন্টা পর এই 7 আর 15ই আছে, সেক্ষেত্রে হিট ট্রান্সফার রেটটা কনস্ট্যান্ট থাকবে, Q2 ইকুয়ালস টু Q1, ডট দেওয়া আছে মানে রেট অ্যাকচুয়ালি সময়ের সাথে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টেডি স্টেট। সময়ের সাথে সাথে যদি মানে সব প্যারামিটার কনস্ট্যান্ট থাকে, যে ম্যাটেরিয়ালটা কনস্ট্যান্ট থাকে, প্রস্থচ্ছেদ কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে, তবে স্টেডি স্টেট হিট ট্রান্সফার থাকবে। ওকে, আর যদি সময়ের সাথে সাথে এর মধ্যে কোনো একটা প্যারামিটারও চেঞ্জ হয়, লাইক টেম্পারেচার ডিফারেন্সটা কিংবা ম্যাটেরিয়ালটা কিংবা প্রস্থচ্ছেদটা, মনে করেন আমরা বড় হাইটা থেকে ছোট হাইতে নিয়ে গেলাম, সেক্ষেত্রে প্রস্থচ্ছেদটা কমে গেল, সেক্ষেত্রে সমান রেটে কিন্তু সে হিট দিবে না। সো এটা হচ্ছে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার, সময়ের সাথে সাথে হিট ট্রান্সফার রেটটা চেঞ্জ হচ্ছে। ওকে ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাহলে 3 ধরনের হিট ট্রান্সফার মোড, যেটা আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি। কন্ডাকশন, যেখানে স্টেশনারি সারফেস থাকে, কনভেকশন যেখানে মুভিং সারফেস থাকে, এবং রেডিয়েশন যেখানে কোনো সারফেসই বেসিক্যালি কোনো মিডিয়ামই থাকে না মধ্যে। ওকে, এর ডিটেল আমরা সামনে পড়বো। সো আচ্ছা, তাহলে শুরু করি আমাদের কন্ডাকশন হিট ট্রান্সফার। Conduction conduction is the transfer of heat energy from a more energetic particles of a substance to the adjacent less energetic ones, ঠিক আছে। এটা গ্যাস, সলিড, লিকুইড, গ্যাস, 3 ধরনের মিডিয়ামে হতে পারে। আমরা নরমালি শুধুমাত্র সলিডের ক্ষেত্রে পড়ে থাকি, বিকজ এর পার্টিকেল গুলো সাধারণত স্টেশনারি হয়, মানে মুভিং হয়ে গেলে তো সেগুলো লিকুইড আর গ্যাসে পড়ে যায়, তাই না। সো যেহেতু পার্টিকেল গুলো সাধারণত স্টেশনারি হয়, আমরা সাধারণত সলিডের ক্ষেত্রে কন্ডাকশনটা পড়ে থাকি। এক্ষেত্রে অ্যাকচুয়ালি কিভাবে হিট ট্রান্সফারটা হয়, হিট ট্রান্সফারটা হয় যে প্রথমে ঠান্ডা অবস্থায় ল্যাটিস নেটওয়ার্কটা এইভাবে থাকে যে মলিকিউল গুলো তাদের সাথে নিজেদের মধ্যে বন্ডিং এ আটকানো থাকে, ঠিক আছে। এবং আস্তে আস্তে মনে করে এই সারফেসটা ফার্স্ট আমরা হিট দিলাম, এই সারফেসটা প্রতিটা মলিকিউল হিট আপ হয়ে গেল, এবং তার কিন্তু যে ভাইব্রেশন ছিল, প্রতিটা মলিকিউল কিন্তু নিজের মধ্যে ভাইব্রেট করতে থাকে, এবং তার যে ভাইব্রেশন ছিল সেই ভাইব্রেশনটা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। যেহেতু সে হিট আপ হয়ে গেছে, তার এনার্জিটা বেড়ে গেছে, এবং তার মধ্যে একটা ভাইব্রেশন, নতুন একটা ভাইব্রেশন ইনডিউস হয়েছে। এই যে রেড মলিকিউল গুলো হচ্ছে গরম মলিকিউল, ঠিক আছে। ওকে, এখন সে হিট আপ হয়ে তার পাশের মলিকিউলকেও, এই যে ভাইব্রেট করতে করতে তার পাশের মলিকিউলকেও সে মুভ করানো শুরু করবে, এবং যখনই তার পাশের মলিকিউল মুভ করা শুরু করবে, তখন তার মধ্যে এই যে ভাইব্রেশনটা, এই এনার্জিটা আর কি সঞ্চিত হবে, ঠিক আছে। এবং আস্তে আস্তে সে তার পাশের মলিকিউলকে এভাবে ভাইব্রেট করানো শুরু করবে, এবং সেও এনার্জেটিক হয়ে যাবে। সো এনার্জিটা এভাবে ভাইব্রেশনের মাধ্যমে ট্রান্সফার হয়ে ফুল স্ট্রাকচারটাই এনার্জেটিক হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এটা হচ্ছে কন্ডাকশন হিট ট্রান্সফার প্রসেস। পাশের জনকে ধাক্কা দিয়ে মুভ করানো শুরু করে। ওকে, এখন কন্ডাকশন হিট ট্রান্সফার প্রসেস অনেক ডাইমেনশন আমরা পড়তে পারি। দ্যাট ইজ 1 ডাইমেনশনাল হিট ট্রান্সফার, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। ডাইমেনশন জিনিসটা হচ্ছে যে কত দিক দিয়ে হিটটা ট্রান্সফার হচ্ছে, দ্যাটস ইট। যেমন আমরা একটু আগে পড়লাম না, একটা এক্সাম্পল আমরা যেটা এখানে দিয়েছিলাম, যে দেয়ালের এ সাইড থেকে বাম প্রান্ত থেকে ডান প্রান্তে হিটটা ট্রান্সফার হচ্ছে এখানে। ওকে, এখন অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু 1D হিট ট্রান্সফার, 1 ডাইমেনশনাল হিট ট্রান্সফার, একদিক দিয়ে হিটটা ট্রান্সফার ধরে নিচ্ছি। কিন্তু এখানে কিন্তু হিটটা দেয়ালে অ্যাকচুয়ালি কিন্তু হিটটা পড়ে শুধু এদিক দিয়ে এদিকে যায় না,
উপরেও যায়, সাইডেও যায়। যখন একটা দেয়াল মানে হিট আপ করি আমরা, যখন এক সাইড থেকে আরেক সাইডে যায়, ওই দেয়ালটাও কিন্তু গরম হয়। ওই দেয়ালটা গরম হওয়া মানে কি, ওই দেয়ালের সারফেসেও কিন্তু হিটটা ট্রান্সফার হচ্ছে, উপরে নিচে উপরে সাইডেও কিন্তু যাচ্ছে। সো শুধুমাত্র এইখানে এই দিকে যাচ্ছে না, হিটটা কিন্তু এইভাবে লম্ব বরাবর উপরেও যাচ্ছে এবং সাইড বরাবরও যাচ্ছে, অর্থাৎ আপনার দিকে এগিয়ে আসে এরকম। এক্স ওয়াই জেড তিনটা সারফেসে হিট যাচ্ছে। এটা কিন্তু 3 ডাইমেনশনাল হিট ট্রান্সফার, কিন্তু এখানে আমরা 1 ডাইমেনশনাল হিট ট্রান্সফারটাই হিসাবের জন্য কনসিডার করছি। সো ডাইমেনশনাল হিট ট্রান্সফার বেসিক্যালি এই যে এইখানে সেই উদাহরণটা দেওয়া আছে যে অ্যাকচুয়ালি কিন্তু ওয়ালে সব দিকে যায়, কিন্তু একদিক কনসিডার করা যায় কেন, কারণ বাকি দিকগুলো আসলে নেগলিজিবল, মেইনলি এই দিক থেকে এদিকে, কারণ বেসিক্যালি টেম্পারেচার ডিফারেন্স পরিবেশের সাথে রুমের ভেতরের বেশি হয়। সো দ্যাটস ওয়াই বেশি হিটটা ট্রান্সফার হয় একদম সোজাসুজি বাইরের দিকে। উপরে সাইডে এই যে এই ডিরেকশন বা এই ডিরেকশনে হিটটা কম্পারেটিভলি কম ট্রান্সফার হয়, দ্যাটস ওয়াই আমরা ওটা নেগলেক্ট করতে পারি। কিন্তু যদি বলা থাকে যে 3 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল, সেক্ষেত্রে আপনাকে সেভাবে কাজ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে 1 ডাইমেনশনাল কন্ডাকশন। এক্সাম্পল হচ্ছে প্লেন ওয়াল, সিলিন্ড্রিক্যাল ওয়াল বা স্ফেরিক্যাল সারফেসে এইভাবে হিট ট্রান্সফার হয়ে থাকে। এখন আমরা দেখব হিট ট্রান্সফার রেট ইকুয়েশন বা ফুরিয়ার্স ইকুয়েশন। ঠিক আছে, তো বিজ্ঞানী ফুরিয়ারের মতে রেট অফ হিট কন্ডাকশন, যেটা আপনারা একটু আগে বললেন যে নিউটনস ল আমরা পড়েছিলাম, বেসিক্যালি ওইটা ডিরাইভ ফ্রম ফুরিয়ার্স ল। সো বিজ্ঞানী ফুরিয়ারের মতে রেট অফ, দেখলে অ্যাকচুয়ালি আপনারা বলবেন সেটা তো সেম ল। সো বেসিক্যালি rate of heat conduction proportional to the area through which the heat is being conducted, যে এরিয়াতে হিটটা কন্ডাক্টেড হচ্ছে, যে ফেসটা অ্যাকচুয়ালি হিটটা ফেস করছে, যে এরিয়া মানে যে ফেসটা হিটের দিকে যে ফেসটা আছে, ঠিক আছে, সেটা সমানুপাতিক। তো যত এই ফেসটা বাড়বে তত কিন্তু হিট বেশি কন্ডাক্ট হবে, কেননা স্বাভাবিক এরিয়া মানে হিটের কন্ট্যাক্ট সারফেস বাড়ছে, অবশ্যই হিট ট্রান্সফারও বেশি হবে। ঠিক আছে, তো এটা যদি এটা আরো ভালো বোঝানো যায় যে ভেতরের সারফেস থেকে বাইরের সারফেসে হিটটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, সো ভেতরে এই সারফেসটা মানে ভেতরের যে দেয়ালের সারফেসটা যত বেশি হবে তত হিটটা বেশি ট্রান্সফার হবে বাইরে। ঠিক আছে, সো এটা হচ্ছে এরিয়া। টেম্পারেচার ডিফারেন্স, যত বেশি টেম্পারেচার ডিফারেন্স হবে তত বেশি হিটটা ট্রান্সফার হবে, এবং দেয়ালের থিকনেস যত বেশি হবে তার ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ দেয়ালের থিকনেস যত বেশি হবে তত হিটটা কম ট্রান্সফার হবে, কারণ দেয়ালেই মানে তত তার ভেদ করে যেতে কষ্ট হবে, কারণ দেয়ালের ভেতরে মলিকিউল গুলাকে সে এনার্জাইজ করে 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 সে বাইরে পৌঁছাচ্ছে। যত বেশি থিকনেস হবে তত বেশি তাকে মলিকিউলকে এনার্জাইজ করা লাগবে, তত বেশি তার হিটটা ট্রান্সফার হতে কষ্ট হবে। সো যত বেশি থিকনেসের ওয়াল হবে, অর্থাৎ এই যে এটা হচ্ছে ওয়ালের থিকনেস, দিস ওয়ান ইজ এই ডেল এক্স, এটা হচ্ছে ওয়ালের থিকনেস, এটা যত বেশি হবে তত বেশি তত কম হিট ট্রান্সফার হবে। ঠিক আছে, তাহলে রেট অফ হিট কন্ডাকশন কিউ ডট ইকুয়ালস টু যেহেতু বসায় প্রপোর্শনাল টু এ ইন্টু ডেল টি বাই থিকনেস ডেল এক্স। সো এটাকে যদি আমরা ইকুয়াল সাইনে নিয়ে আসতে চাই, প্রপোর্শনাল সাইনটা তুলে দিয়ে কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ম্যাম এরিয়ার ব্যাপারটা আরেকবার একটু এরিয়া হচ্ছে যে ফেসটা, ওই যে কিউ যেই হিটটা ট্রান্সফার হচ্ছে, সেই হিটটা যে ফেসটা যেই সারফেসটা ফেস করছে। অর্থাৎ এখানে আপনি এটা দেখে আপনি মনে করতে পারেন, এই যে দেয়ালের ছবি দেওয়া আছে, তো দেয়াল দেখে আপনি মনে করতে পারেন যে এখানে এরিয়া হচ্ছে
এই দেয়াল, এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এটা, লম্বাটা, প্রস্থ হচ্ছে ডেল এক্স, কিন্তু এরিয়া কিন্তু এটা না, এরিয়া হচ্ছে সেইটা যেটা, যে হিটটা ট্রান্সফার হচ্ছে সেই হিটটা যে সারফেসটা ফেস করছে। এখানে হিটটা কোন সারফেস ফেস করছে? এই বাড়ির ভেতরের সারফেসটা না, দেয়ালটা। জি ম্যাম। সো এখানে এরিয়া নিতে হবে সেইটাকে। আপনি কিন্তু এরিয়া মানে দেয়ালের প্রস্থচ্ছেদের এরিয়াটা নিলে হবে না, নিতে হবে একদম যে সারফেসটা হিটটা ডিরেক্টলি কন্ট্যাক্ট যেমন করছে। লেন্থ আর হাইটের যে কি সারফেসটা ওটা নিব। রাইট, কিন্তু লেন্থ হাইট তো অনেক ভাবে নেওয়া যায়, যেমন আপনাদের লাস্ট একটা ম্যাপ মানে যে এই ঘরটার যেখানে যেটা দেখাচ্ছে এটা সেটার যেখানে আর কি। যে সারফেসটা অ্যাকচুয়ালি হিটটা ফেস করছে সেইটাই হচ্ছে এরিয়া। দ্যাটস জি ইট। ম্যাম, বুঝতে পারছি। ওকে। আর এরিয়া যত বাড়বে তত কন্ট্যাক্ট সারফেস বাড়বে, তত বেশি হিটটা বের হতে পারবে, তাই না? জি ম্যাম, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, ওকে। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে Fourier's law of conduction. Okay, Fourier's law states that the rate of heat conduction through a plane layer is proportional to the temperature difference across the layer and the heat transfer area, but is inversely proportional to the thickness of the layer. So এটা basically law টা। Okay, আর Q dot suffix conduction মানে হচ্ছে rate of heat conduction with time equals to minus Ka ddx of T. dx হচ্ছে এখানে থিকনেসটা, আর dt হচ্ছে এখানে টেম্পারেচার ডিফারেন্সটা। ওকে, আর এখানে মাইনাস কেন দেওয়া হয়েছে? বিকজ এখানে মানে টেম্পারেচার লসটা সেইভাবে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে যে বাড়ির ভেতরে টেম্পারেচার বেশি, বাইরে টেম্পারেচার কম, সো বাড়ির ভেতরের রেসপেক্টে দেওয়া হয়েছে। এখানে মাইনাস আসবে বেসিক্যালি ডিটি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। এখানে আমি ধরে নিয়েছি একটা বেশি একটা কম, সো এই জন্য মাইনাস দেওয়া হয়েছে। সো এখানে মাইনাসটা অ্যাকচুয়ালি খুব একটা মানে দেখার মতো বিষয় না, এটা ডিপেন্ড করবে আপনি যেটা ডিটি এর ভ্যালু যা নিচ্ছেন তার উপর, ঠিক আছে? যেহেতু এখানে T1 মাইনাস T2 নিচ্ছি, দ্যাটস ওয়াই মাইনাস আসছে। আবার T2 মাইনাস T1 নিলে আবার প্লাস আসতো। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এবং এই কে এর ভ্যালু কিভাবে পাবেন? এই কে এর ভ্যালু পাওয়ার জন্য আপনাদের এত কষ্ট করা লাগবে না, বিকজ এটা অলরেডি বিজ্ঞানীরা বিভিন্ন সলিড, লিকুইড, বিভিন্ন সাবস্টেন্সের জন্য আলাদা আলাদা কে এর ভ্যালু নির্ধারণ করে দিয়েছেন। তারা ট্রায়াল এন্ড এরর করে অলরেডি কে এর ভ্যালু গুলো বের করা আছে। সো ইউ জাস্ট টেক ইট ফ্রম দ্য চার্ট। আপনার যদি আমি ইদার ম্যাথে আপনাদের পরীক্ষার কোশ্চেনে চারটাই দিয়ে দিব, আপনার ওখান থেকে আপনাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়াল ওয়াইজ কে এর ভ্যালু বের করে দিবেন, আর আমি কোশ্চেনে বলেও দিতে পারি ডিরেক্ট যে নিকেলের জন্য বা উডের জন্য কে এর ভ্যালু এত। এখন একটা ম্যাথে যাই, একদম নর্মাল ম্যাথ, ঠিক আছে? জাস্ট আপনারা হাতে করে ফেলেন, দ্যাট ইজ খুব ইজি ম্যাথ একদম। যদি এর আগে ফুরিয়ার লটা বুঝেন এটা, তাহলে খুবই ইজি হয়ে যায়। The roof of an electrically heated home is 5 meter long, 7 meter wide and 0.25 meter thick. ঠিক আছে? তো একটা বাড়ির ছাদ 5 মিটার, ছাদের লেন্থ হচ্ছে 5 মিটার, উইডথ হচ্ছে 7 মিটার এবং থিকনেস হচ্ছে 0.25 মিটার, and is made of a flat layer of concrete whose thermal conductivity is K equals to 0.7 watt per meter degree centigrade. So K এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? Watt per meter degree centigrade. The temperature of the inner and the outer surface of the roof one night are measured. মানে ভেতরের এবং বাইরের সারফেসের টেম্পারেচার দেওয়া আছে। For a period of 10 hours, কতক্ষণ ধরে টেম্পারেচারটা মেজার করছে সেটাও দেওয়া আছে, ঠিক আছে? The rate of heat loss by conduction through the roof that night. তাহলে কতটুকু আপনারা
হিট লস করবেন সেটা কতটুকু রেট, কত রেটে হিটটা লস করবেন সেটা এখানে জানতে চেয়েছে। ওকে, সো বলেন কিভাবে করতে হবে, দরকার হলে হাতে করে আমাকে অ্যান্সার বলেন। কি মনে হয়? ম্যাম এটা কি ওই যে থিক যেটা বলছে, এটা কি একটা দেয়ালের থিকনেসটা বলছে? রাইট, উত্তর। আচ্ছা, আর ম্যাম ওটার যে দেয়ালটা ওটার এরিয়াটা হবে তাহলে কত? 5x7, রাইট, আর থিকনেসটা হবে হচ্ছে 0.25, মানে টেল এক্স যেটা রাইট, রাইট। কে ভ্যালু তো দেওয়া আছে। আর হচ্ছে টেম্পারেচার কেলভিনে নিতে হবে। হ্যাঁ ম্যাম, এটা কি টেম্পারেচার কেলভিনে থাকবে নাকি ডিগ্রি সেলসিয়াসে থাকবে? এখানে একটা মজার কনসেপ্ট আছে, যেহেতু আমরা ম্যাথটা করছি তাই এই জন্য আপনারা এই কোশ্চেনটা করলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি চাইলে কেলভিনেও নিতে পারেন, চাইলে ডিগ্রি সেন্টিগ্রেডে, বিকজ এখানে কিন্তু আপনি পার্থক্যটা নেবেন খালি। সো ডিগ্রি আচ্ছা, সেন্টিগ্রেড আর পার্থক্যটা থাকবে কেলভিনে ডিগ্রি সেলসিয়াস আর কি। হ্যাঁ, বুঝতে সেম পেরেছি। তো, দ্যাটস ওয়াই। কিন্তু ডিরেক্ট ভ্যালু যদি আপনি নিতেন সেক্ষেত্রে কিন্তু কেলভিনে নেওয়া লাগতো। আচ্ছা ম্যাম ম্যাম, মানে ইকুয়েশনটা আরেকটু কোনটা আগে নিব, মানে 20 আগে নিব নাকি 5 আগে নিব? মানে আমরা কি এখানে মানে বিয়োগ করে মাইনাস আসবে আমাদের, এরকম হবে? আর মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে এরকম? এটা একটু যদি কাইন্ডলি বলতেন। এখন একটু বলেন যে এখানে কোশ্চেনে চেয়েছে কি, দ্য রেট অফ হিট লস। যেহেতু আপনি হিট লস চাচ্ছে, সেহেতু আপনার কিন্তু অ্যান্সার অলরেডি আপনি হিট লস রেট আপনি বলে Negative দিচ্ছেন, নেগেটিভ আচ্ছা, অলরেডি আচ্ছা, আসবে। আপনি হ্যাঁ, হ্যাঁ, ডাবল হ্যাঁ। নেগেটিভ কিন্তু দেওয়া লাগবে না, আপনার ও, কিন্তু আচ্ছা, আচ্ছা। হিট লস বললে তো মাইনাস দেওয়া লাগে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝছি। কিন্তু আপনার মানে সূত্রে যখন আপনি করবেন ফর্মুলাতে কিন্তু মানে মাইনাসটা আসবে, বিকজ মানে এখানে হিট লস রেটটা আপনি বের করবেন। সো এখানে আচ্ছা, আপনার 20 - 5 আর সামনে একটা মাইনাস দিতে হবে, তাহলে হিট লস রেট। কিন্তু অ্যান্সারে বলতে হবে হিট লস রেট হবে শুধু এটা, মাইনাস দেওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা। ম্যাম কে এর ভ্যালুতে কি ম্যাম অন্য কোনো একক আসতে পারে, মানে আমাদের চেঞ্জ করে নিতে হবে নাকি এটাই দেওয়া থাকবে, মানে W/M যেটা দেওয়া আছে যে অ্যাকচুয়ালি মানে কিন্তু কে এককটা? এর ভ্যালু আপনার ফর্মুলা ওয়াইজ W/M ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, বিকজ আপনি নিজে আমরা ম্যাথে ফর্মুলাটা যাই, দেখেন এটা হচ্ছে মিটার স্কোয়ার, কে এ হচ্ছে মিটার স্কোয়ার, ডেল এক্স হচ্ছে মিটার। সো এই দুইটা মিলাই হয় মিটার একটা, আচ্ছা, আচ্ছা। ডেল টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। সো কে এর ভ্যালু যদি ওয়াট পার মিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তার মানে কি মিটার আর ডিগ্রি সেন্টিগ্রেড কাটাকাটি হয়ে গেল, শুধু ওয়াট থাকলো। ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, অর্থাৎ এনার্জি লস রেট জুল পার সেকেন্ড। সো বেসিক্যালি আপনার অন্য ইউনিটে থাকলে আপনাকে এটাতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো অ্যাকচুয়ালি আপনারা তো সব বুঝে বলেই দিছেন। সো অ্যান্সারটা কি হবে? 35, মানে 5 × 7 ইন্টু ম্যাম একটু 5 × জাস্ট অ্যান্সার কি 1470? রাইট। ওকে, এখন এখানে একটা ট্রিক আছে। এই যে 10 ঘন্টার কথাটা বলা হয়েছে, এটা কিভাবে, এটা নিয়ে কি করবেন? এটা বেসিক্যালি এখানে কিছু করার নেই, বিকজ আপনি কিন্তু ডিরেক্টলি রেট অফ হিট লস পেয়ে যাচ্ছেন, যেহেতু কে দেওয়া আছে ওয়াটে।
এটা যদি জুলে দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনি রেটটা পেতেন না, তাই না? এটা যদি ওয়াটে, যেহেতু ওয়াটে দেওয়া আছে, জুল পার সেকেন্ড অলরেডি দেওয়া আছে আপনার, তো আপনি কিন্তু ডিরেক্টলি রেট অফ হিট লসটা পেয়ে গেছেন। এখানে কিন্তু আমরা কোশ্চেনও দিয়েছে রেট অফ হিট লস বাই কন্ডাকশন, কিন্তু আপনাকে যদি বলা হতো যে এই 10 ঘন্টায় কতটুকু হিট অ্যাকচুয়ালি লস হয়েছে, নট রেট, এই 10 ঘন্টায় টোটাল কতটুকু হিট আপনার লস হয়েছে, সেহেতু আপনাকে কি করতে হতো, এই 10 10 দ্বারা ঘন্টা, ইনটু করতাম। রাইট, এবং 10 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করে ইনটু করতে হতো, বিকজ আপনার কিন্তু কিউটা পেয়েছেন জুল পার সেকেন্ডে, ওয়াটে। আমি ওটাই চিন্তা করতেছিলাম যে আসলে এখানে 10 এর কি কাজটা কি। রাইট, এখানে কাজটা কি, এটা আসলে আপনাদেরকে জাস্ট এমনি অযথা দেওয়া হয়েছে, এটা কোনো কাজে এই মুহূর্তে নেই। বাট যদি আপনার কোশ্চেন খেয়াল করতে হবে, কিন্তু এই হিট ট্রান্সফারের কোশ্চেন কিন্তু খুব ইজি, ম্যাথ খুবই ইজি, খালি দেখবেন এই 0.25 মিটারের বদলে সেন্টিমিটার দেওয়া আছে, ধুপ করে খেয়াল করবেন না, ওই ভুল করে 2.25 সেন্টিমিটার মিটারের বদলে সেন্টিমিটার বসিয়ে দিবেন, মিটারে কনভার্ট না করে, অ্যান্সার ভুল আসবে। ঠিক আছে, হিট ট্রান্সফার ইউনিট গুলো একটু সাবধানে খেয়াল করবেন, ম্যাথটা খেয়াল করবেন, তাহলেই হবে, খুব ইজি ম্যাথ। এরকম আরেকটা ম্যাথ দেখি, এইটা দেখলে মোটামুটি আপনার এরিয়ার ব্যাপারটা হালকা একটু ধারণা পাবেন, যেটা একটু আগে আপনারা পেয়েছেন অলরেডি, সেম টু সেম, ছবিও দিয়ে দিয়েছি। A square silicon chip of width W 5 millimeter on a side end of thickness হচ্ছে 1 millimeter, width হচ্ছে W equals to 5 millimeter. Chip is mounted in a substrate such as there is no heat loss from its side and back surfaces. এই ম্যাথটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথ, যেটা যেভাবে বলা থাকবে যে এই চিপটা এমন ভাবে বসানো আছে যেন সাইড ওয়েজে, সাইড এবং ব্যাক সারফেসে কোনো হিট লস হয় নাই, অর্থাৎ এটা কিন্তু 3D হিট ট্রান্সফার বলছে না, 1D বলেই দিয়েছে, যে অন্য কোনো দিক থেকে না, শুধুমাত্র একদিকে হিট ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, দ্য টপ সারফেস এক্সপোজ টু আ কুলেন্ট, অর্থাৎ এই যে এটা বসানো আছে, এটা এই যে টপ সারফেসটা, উপরের সারফেসটা একটা কুলেন্টের সাথে সংস্পর্শে আছে। ঠিক আছে, the thermal conductivity of the chip is 200 ওয়াট পার মিটার কেলভিন। ঠিক আছে, তো এখানে এখানে কিন্তু ইউনিটটা খেয়াল করেন, কে এর 200 ওয়াট পার মিটার কেলভিন, 5 ওয়াট হিট ইজ বিং ডিসিপেটেড বাই দ্য চিপ, 5 ওয়াট হিটের অ্যামাউন্টটাও কিন্তু দেওয়া আছে। বের করতে হবে দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন ইটস ব্যাক এন্ড ফ্রন্ট সারফেসেস। ঠিক আছে, জি ম্যাম। তাহলে আপনারা নিজেরাই বলেন, এখানে টি এর ভ্যালু দেওয়া আছে, ডাব্লিউ ভ্যালু দেওয়া আছে। এই যে তারা বলছে যে শুধুমাত্র এই যে এই সারফেসটা হিটের কন্ট্যাক্টে আছে, বাকি আর কোনো সারফেসই হিটের কন্ট্যাক্টে নেই। সো কিভাবে কি বের করবেন বলেন? ডেলটি বের করতে বলছে। জি জি ম্যাম। ম্যাম, ডেলটি বের করতে বলছে। কিউ এর মান হচ্ছে ম্যাম 5 ওয়াট, কে এর মান Right. হচ্ছে 200 ওয়াট পার মিটার ইনটু কেলভিন, আর ডেলটি বের করতে হবে। আর আর কি, আর তো ম্যাম যে ডেল এক্স তো থিকনেস দেওয়া আছে টেল এক্স 1 মিলিমিটার, দেওয়া আছে। হ্যাঁ, রাইট, এটা যেটা এই স্কয়ার, তাহলে এটা হ্যাঁ, 5 ইনটু 5 ভেরি গুড, মিলিমিটার গুলোকে মিটারে নিতে হবে, আর কারণ যেহেতু মিলিমিটার আমরা মিটার নিতে হবে। ভেরি গুড। এই তো যেটা চাচ্ছিলাম যে আপনারা বলেন সেটা আপনারা বলছেন, ইদার ওগুলোকে আপনারা মিলিমিটার থেকে মিটারে নিয়ে নেবেন, বা আপনারা কে কে মিটারে মিলিমিটারে নিয়ে নেবেন, ডাজন্ট ম্যাটার, একই। ওগুলোতে মিটার নিলে সুবিধা হবে, দরকার নেই হুম, থেকে।
ম্যাম অ্যান্সার কি 1 কেলভিন? রাইট। ওকে। ওকে, সো মোটামুটি আপনারা মোটামুটি না বেশ ভালোই বুঝে গেছেন। আমার পরিশ্রম অনেক কম হয়েছে আপনাদেরকে, অ্যাকচুয়ালি বোঝানোই লাগে নাই। দ্যাটস গুড। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কন্ডাকশন প্রসেস। আমি আরেকটা স্লাইড শেয়ার করি আপনাদের সাথে, আমাদের হাতে একটু সময় আছে অলরেডি। ম্যাম কি 2 ঘন্টায় ক্লাস নেবেন? না, আজকে সিঙ্গেল ক্লাস নিব। আজকে ভাবছিলাম 2 ঘন্টা নিব, তারপর ভাবলাম যে থাক, প্রতি উইকে আপনাদের 2 ঘন্টা ক্লাস নেওয়া হচ্ছে, একটু আপনাদেরকে রেস্ট দিই। ওকে, স্লাইড দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, তাহলে আমরা তো মোটামুটি কন্ডাকশন কিভাবে হয়, ফুরিয়ারস ল বুঝে গেছি। এখন আমরা একটা ছোট্ট ইকুয়েশন পড়বো, তারপর আপনাদের ছুটি আজকে, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল হিট কন্ডাকশন ইকুয়েশন। 1D 2D 3D 4D 50D ও যদি হয়, আপনারা এই ওয়েতে হিট কন্ডাকশন ইকুয়েশন বের করতে পারবেন, ঠিক আছে? আমরা তো ফুরিয়ারস লটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফারের জন্য, ঠিক আছে? এখন আমরা একাধিক ডাইমেনশন দেখব, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি 1D হিট ট্রান্সফারের জন্য আমরা পড়লাম। ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফারের জন্য মানে আমাদের হিট কন্ডাকশন ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি এইটা। এটা কিভাবে আসে দেখি। আচ্ছা, ধরে নি এই যে এটা একটা ওয়াল, এই ওয়ালের এক সাইড থেকে আরেক সাইডে মনে করি হিট ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? সো যদি এই সারফেসটা ধরে নিয়ে যে এই প্রস্থচ্ছেদটা নিয়ে আমরা কাজ করি, এই প্রস্থচ্ছেদটা নিয়ে আমরা যদি কাজ করি, জাস্ট এই যে যেটা গ্রে করা আছে, ডার্ক গ্রে করা আছে, এটা নিয়ে যদি আমরা কাজ করি, এখন এই প্রস্থচ্ছেদটা নিয়ে যদি আমরা কাজ করি, এটা ধরে নি এই সারফেসে, জাস্ট এই সারফেসটার জন্য হিট ট্রান্সফার রেট, একটা সার্টেন হিট ট্রান্সফার রেট কাজ করছে। সো এই dx এর উপর ডিপেন্ড করে আপনি এই সারফেসের হিট ট্রান্সফার রেটটা পেয়ে যাবেন, এই যে এইটা, যেটা আপনারা ফুরিয়ারস লটা পড়লেন, তাই না? এবার একটা সার্ভিসের জন্য শুধু এই পাশে। রাইট, শুধুমাত্র বাম পাশের লেফট ফেসের জন্য। কিন্তু এখানে কিন্তু আরো বেশ কিছু এনার্জি কাজ করে, দ্যাট ইজ এখানে এনার্জি কন্ডাক্টেড ইন দা লেফট ফেস, যেটা আমরা অ্যাকচুয়ালি পেলাম ফুরিয়ারস ল এর মাধ্যমে, ঠিক আছে? আবার হিট জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট, যখন হিট ট্রান্সফার হয় তখন কিন্তু ওই পুরো হিটটা কিন্তু এর ভেতরেও কিন্তু কিছু ইন্টারনাল হিট থাকে, যেটা ওই সাবস্টেন্সটা ওই দেয়ালের পার্টিকেলের ভেতরে থাকে, এবং যেটার কারণে যখন ওটার পার্টিকেল গুলো এনার্জাইজড হয়, তখন কিন্তু ইন্টারনালি কিছু হিট জেনারেট হয়, ঠিক আছে? সো সেইটা হচ্ছে হিট জেনারেটেড উইদিন দা এলিমেন্ট। এটা আমরা স্পেসিফিক হিট দিয়ে প্রকাশ করব, একটু পরে আমরা ডিরাইভেশন দেখব, ঠিক আছে? আচ্ছা, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়ালস টু, তো টোটালি ভেতর থেকে যে পরিমাণ হিটটা এই সারফেস থেকে এই দিকে যাচ্ছে, সেটা ইকুয়ালস টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এই হিটটা তাহলে কোথায় ব্যয় হচ্ছে? সো এই সারফেসটা মনে করেন হিটেড, এই সারফেসটার হিটটা আমরা এই দিকে নিয়ে যাচ্ছি, সো বাম থেকে ডানে হিট যাচ্ছে। এখানে দুইটা হিট জেনারেশন হচ্ছে, এক এই হিট টেম্পারেচার ডিফারেন্সের জন্য একটা হিট ট্রান্সফার হচ্ছে, যেটা আমরা এই যে এনার্জি কন্ডাক্টেড ইন দা লেফট ফেস দিয়ে প্রকাশ করছি, আর দুই সারফেসটার নিজস্ব স্পেসিফিক হিটের কারণে কিছু হিট জেনারেট হচ্ছে, ইন্টারনাল এনার্জি থেকে কিছু হিট জেনারেট হচ্ছে। তো এই দুইটা হিট মিলাই কিন্তু হিটটা ডান সারফেসে কন্ডাক্ট হচ্ছে, এই দিকে চলে আসছে। এই হিটটা কোথায় কোথায় ব্যয় হয় এটা আমরা দেখি। এই যে দেয়ালের নিজস্ব ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে, অর্থাৎ
যখন হিট ট্রান্সফার হয়ে যায় আমরা কিন্তু দেয়ালে হাত দিলে দেখবো যে দেয়ালটা গরম হয়ে আছে, অর্থাৎ তার নিজস্ব কিছু হিট তার নিজের ভেতরে ইন্টারনাল এনার্জি হিসেবে থেকে যায় এবং কিছু হিট রাইট সারফেসে কন্ডাক্ট হয়ে যায়। ম্যাম এখানে যে দেয়ালটা যে হিট এখানে কি জেনারেট করবে নাকি এখানে হিট কিছু লস হবে না যখন আমি বাম দেয়াল থেকে ডানে আসবো? রাইট, এখানে অ্যাকচুয়ালি দুইটাই হবে, যে যে দেয়ালের নিজস্ব স্পেসিফিক হিটের জন্য কিছু হিট সে জেনারেটও করবে এবং সেই হিটটা সেই হিটের কিছু অংশ ওই দেয়ালের মধ্যে ইন্টারনাল এনার্জি হিসেবে, যে সে যে হিটটা দিল সেই হিটের কিছু অংশ তার মধ্যে ইন্টারনাল এনার্জি হিসেবে সঞ্চিতও থাকবে এবং সঞ্চিতটা আমরা লস হিসেবে ধরবো। সো আলটিমেটলি শেষ পর্যন্ত দেখা যায় যে লসটাই হয় বেশি, বিকজ তার মধ্যে বেশি সঞ্চিত থাকে। আমরা কিন্তু এই টার্মটা প্রায় নেগলেক্ট করে যাই, এটা কিন্তু আমরা কখনো হিসাব করি না, কারণ এটা খুবই কম হয়। কিন্তু আমরা যদি পুরোপুরি একদম হলিস্টিক জিনিসটা দেখতে চাই, পুরোপুরি দেখতে চাই, তবে আমাদেরকে এই টার্মটাও হিসাব করতে হবে। জি এখন ক্লিয়ার হয়েছে। এটা দেখলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। দ্যাট ইজ একদম এনার্জি ইন লেফট ফেজ। এটা কত হবে? এনার্জি ইন লেফট ফেজ মাইনাস কে ডেল টি ডেল এক্স। এটা কিভাবে হলো? এই যে এই দেয়ালের এই সারফেস থেকে হিট আসছে, ঠিক আছে? সো হিট এসে এই যে এক্স, এই যে দূরত্বটা, এই এক্স দূরত্বটা সে অতিক্রম করলো, করার পর এই যে কিউ এক্স সারফেসে সে একটা কিউ এক্স প্রস্থচ্ছেদে তার একটা হিট এসেছে। এই সারফেসে হিট ছিল, যাই ছিল না কেন সেইটা ট্রান্সফার হয়ে এইখানে এসেছে। এখানে কতটুকু হিট এসেছে? এইটা ফুরিয়ারস ল দিয়ে হয় কে এ ডেল টি বাই ডেল এক্স। এনার্জি ইন দ্য লেফট ফেস, এই যে এই ফেসটাতে, জাস্ট এইখানে। ঠিক আছে? সো এনার্জি জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট, যেটা আমি বললাম, সেটা ইকুয়ালস টু কিউ ডট ইনটু এ ইনটু ডিএক্স। কিউ ডট জিনিসটা হচ্ছে এনার্জি জেনারেটেড পার ইউনিট ভলিউম ইনটু একক ভলিউমে যতটুকু এনার্জি জেনারেট হচ্ছে সেইটা কিউ ডট ইনটু যে ভলিউমটা সেইটা। ঠিক আছে? সো ভলিউমটা হচ্ছে এখানে এই যে এরিয়াটা ইনটু থিকনেসটা। ওকে, সো যেহেতু আমরা এই লেফট ফেস নিয়ে কাজ করছি, সো থিকনেসটা এই পরের থিকনেসটা তুমি চিন্তা করতে হবে, ডিএক্স নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে? সো এখানে বেসিক্যালি হিট জেনারেটেড হচ্ছে কিউ ডট ইনটু এ ইনটু ডিএক্স। এটা বেসিক্যালি কতটুকু এরিয়া সে কভার করছে, আমাদের ফোকাস এরিয়া, আমাদের সিস্টেমের এরিয়া কতটুকু, তার উপর ডিপেন্ড করে হিটটা জেনারেট হয়। ঠিক আছে? সো যতটুকু এরিয়াতে হিটটা ট্রান্সফার হচ্ছে ততটুকু এরিয়াতেই হিটটা জেনারেট হয়। তাহলে এই ইকুয়েশনের, এটা আমরা যদি বোর্ডে করে দেখাতে পারতাম তাহলে অ্যাকচুয়ালি আমাদের বোঝানোটা ইজিয়ার হতো। যাই হোক, এই ইকুয়েশন লেফট হ্যান্ড সাইড হচ্ছে এনার্জি কন্ডাক্টেড ইন দ্য লেফট ফেস, যেটা আমরা ফুরিয়ারস ল এর মাধ্যমে পেলাম, কে এ ডিটি বাই ডিএক্স। হিট জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট, যেটা আমরা এলিমেন্টের নিজস্ব হিট জেনারেশন ইউনিট দিয়ে কিউ ডট দিয়ে গুণ করে কিউ ডট ইনটু এ ইনটু ডিএক্স পেলাম, ইকুয়ালস টু, এখন ব্যয় কোন কোন ক্ষেত্রে হচ্ছে? এটা হচ্ছে জেনারেশন, এটা হচ্ছে হিটের সোর্স পেলাম আমরা এই দুটা, তো এগুলো হচ্ছে জেনারেশন। তো ব্যয় কোন কোন ক্ষেত্রে হচ্ছে? ব্যয় হচ্ছে এক হচ্ছে ইন্টারনাল এনার্জি বাড়াই দিচ্ছে দেয়ালের, এবং দুই রাইট সারফেসে কিছু এনার্জি, অর্থাৎ রাইট সারফেস হচ্ছে এইটা, এটা হচ্ছে লেফট ফেস, এটা হচ্ছে রাইট ফেস, এখানে কিছু এনার্জি সে বহন করে নিয়ে যাচ্ছে। সো ইন্টারনাল এনার্জি চেঞ্জ কতটুকু হচ্ছে? ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে রো সি এ ডিডিটি অফ টি ইনটু ডিএক্স। সি হচ্ছে স্পেসিফিক হিট, রো হচ্ছে দেয়ালের ডেনসিটি। ঠিক আছে? এবং চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বেসিক্যালি আপনার ইউনিট গুলা দেখলে বুঝতে পারবেন। এই ডেনসিটি ইউনিট হচ্ছে জুল পার কিলোগ্রাম পার কেলভিন, ডেনসিটি হচ্ছে রো কিলোগ্রাম পার মিটার কিউব।
সো মিটার কিউব যেহেতু হয় তার মানে এই যে a ইন্টু ডিএক্স এ কিন্তু এই মিটার কিউবকে নালিফাই করছে। এই কিলোগ্রাম নালিফাই হচ্ছে কি এই যে সি এর কিলোগ্রাম দ্বারা, এবং এই যে পার কেলভিন, এই পার কেলভিন নালিফাই হচ্ছে এই ডেলটি দ্বারা। সো বেসিক্যালি থাকছে এই যে এই ইউনিটটার অ্যাকচুয়াল ইউনিট থাকছে কিন্তু শুধুমাত্র জুল। সো ইন্টারনাল এনার্জি চেঞ্জ বেসিক্যালি এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। রো হচ্ছে দেয়ালের ডেনসিটি, সি হচ্ছে দেয়ালের আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, স্পেসিফিক হিট অফ দ্য ম্যাটেরিয়াল, এ ডিডিটি অফ টি হচ্ছে সময়ের সাথে সাথে কতটুকু হিট কতটুকু টেম্পারেচার ডিফারেন্স আমরা পাচ্ছি, এবং ডিএক্স হচ্ছে কত থিকনেস এর দেয়াল। যত থিকনেস বাড়বে ইন্টারনাল এনার্জি চেঞ্জ তত বেশি হবে। ম্যাম ডিএক্স টা এখানে গুণন অবস্থায় গেল, তো ভাগ থাকার কথা না? ভাগ থাকার কথা ছিল, এটা ফুরিয়ার্স লতে। ফুরিয়ার্স ল বলে যত থিকনেস বেশি হবে তত হিট ট্রান্সফার কম হবে, কিন্তু এটা তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এটা কিন্তু ফুরিয়ার্স ল না। এটাতে যত বেশি থিকনেস বাড়বে তত বেশি ইন্টারনাল এনার্জি জিনিসটা কি, মলিকিউল গুলা নিজস্ব এনার্জি না, যত থিকনেস বাড়বে তত মলিকিউল বাড়বে, যত মলিকিউল বাড়বে তত এনার্জি বাড়বে। ওকে, জি ম্যাম বুঝছি। এটা বেসিক্যালি ইন্টারনাল এনার্জি চেঞ্জটা এটা ফুরিয়ার্স ল থেকে একদম ডিফারেন্ট। ওকে, আচ্ছা, আর এনার্জি আউট অফ দ্য রাইট ফেস, এইটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে টেইলর সিরিজ। টেইলর সিরিজ কিন্তু আমরা অলরেডি কোথায় পড়েছি, ইন্টারে আমরা কোথায় জানি পড়েছিলাম, ডিফারেন্সিয়েশন ম্যাম রাইট ডিফারেন্সিয়েশনে টেইলর সিরিজ, ক্যালকুলাসে টেইলর সিরিজ ইউজ করে এক্সপানশন মনে আছে, যে sin x কে এক্সপান্ড করো, অনেকগুলা টার্ম আসতো, এগুলো ছিল ম্যাকলরিনের উপপাদ্য। ম্যাকলরিনের উপপাদ্য, ওইটা অ্যাকচুয়ালি টেইলর সিরিজের একটা মানে কি বলবো অনুসিদ্ধান্ত বলা যায়, ম্যাকলরিনের উপপাদ্য ওইটাই। আপনারা ম্যাকলরিন পেয়েছেন তাহলে পরে, এখন মনে হয় ম্যাকলরিন পড়ায় না, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো টেইলর সিরিজে করে কি, এখানে খুবই ইন্টারেস্টিং এই সিরিজটা। আপনি যদি fx জানেন, টেইলর সিরিজের জিনিস কনসেপ্টটা হচ্ছে আপনি যদি fx জানেন, আপনি fx প্লাস ডেল x ও টেইলর সিরিজের মাধ্যমে বের করতে পারবেন। ওকে, সো এই দেয়ালে কি হয়েছে, এই দেয়ালের ক্ষেত্রে দেখেন আপনি কিন্তু x ডিস্টেন্সের তাপটা কত এটা আপনি জানেন, দ্যাট ইজ এই যে লেফট ফেসের তাপ, তাহলে আপনি x প্লাস dx ডিস্টেন্সের তাপটা বের করতে পারবেন না, কিভাবে, টেইলর সিরিজে ফেলে। এটা কি হয়, f x হচ্ছে যদি এটা হয় তাহলে fx প্লাস dx ইকুয়ালস টু fx প্লাস dx ইনটু f প্রাইম x বাই ফ্যাক্টোরিয়াল 1, এটা হচ্ছে বাই ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3 এভাবে বাড়তে থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এই যে qx প্লাস dx টা এই টেইলর সিরিজ ইউজ করে বের করছি। এই যে এটা যদি fx হয়, এই সাইনটা মানে হচ্ছে টেইলর সিরিজ ইউজ করা, টেইলর সিরিজ ইউজ করে আমরা এইটা পেয়েছি। এটা হচ্ছে fx, সো টেইলর সিরিজে কি বলে, fx plus dx equals to fx plus plus del x into f prime x, সো সেটাই f prime x মানে হচ্ছে এই যে del x into f prime x মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করা। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, a তো কনস্ট্যান্ট, a আর k তো কনস্ট্যান্ট, এরা তো বাইরে বেরিয়ে আসে, এখানে বাইরে বের করেনি কে কে, যাই হোক এরা তো বাইরে বেরিয়ে আসে, এবং এইটা আবার ডাবল ডিফারেন্সিয়েট হয়, এই যে এটা ডাবল ডিফারেন্সিয়েট হবে, আপনি চাইলে কে এটাকে বাইরেও বের করতে পারেন, সমস্যা নেই। ওকে,
তো এখান থেকে এবং বাকি টার্মগুলো আপনারা বলতে পারেন বাকি টার্মগুলো কই, বাকি টার্মগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে তো এই যে ডেল এক্স এর ভ্যালুটা অনেক ছোট না, ডেল এক্স তো অনেক ছোট্ট একটা ভ্যালু। সো ডেল এক্স এর ভ্যালু যত স্কোয়ার করবেন, যত কিউব করবেন, যত টু দি পাওয়ার 4 করবেন, আরো অনেক 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 ছোট ভ্যালু চলে আসে। তাই জন্য সেই বড় টার্মগুলোকে আমরা নেগলেক্ট করছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি এইভাবে এসেছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হিট কন্ডাকশন ইকুয়েশনটা কি হয়, এইটা কি এই যে বাম পাশের গুলা যোগ করলাম, ডান পাশের গুলা যোগ করলাম, এবং এটা সিম্পলিফাই করলে এই ভ্যালুটা আমরা পাই। এই সবগুলা থেকে দেখেন কে কে কাটাকাটি করে কাটাকাটি হয়ে যাচ্ছে, কে না এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, কে এটা থাকবে। This is the one-dimensional heat conduction equation in Cartesian coordinate. Cartesian coordinate মানে XYZ, এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট না। ওকে, যেহেতু আপনি ওয়ান ডাইমেনশনাল পেয়েছেন, আপনার জন্য 3 ডিমেনশনাল বের করাটা কোনো ব্যাপার না। 3 ডিমেনশনাল হিট ট্রান্সফারের ক্ষেত্রে কি হয়, আমরা যে ওয়ান ডিমেনশনালে ধরেছিলাম না যে QX হচ্ছে ওই যে ফুরিয়ারস ল, এনার্জি কন্ডাক্টেড। সো 3 ডিমেনশনালে কি হয়, ফুরিয়ারস লতে এনার্জিটা শুধু একদিকে যাবে না, QX QY QZ 3 ফেসেই যাবে। কিন্তু হিট জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট কিন্তু আবার 3টা হবে না, একটাই হবে, কারণ এলিমেন্ট তো একটাই। তো হিট জেনারেশনটা যেটা যে এইটা, এটা একটাই হবে। জাস্ট এই যে এইটার ক্ষেত্রে শুধুমাত্র এনার্জি শুধু একদিকে কন্ডাক্ট হচ্ছে না, এনার্জি 3 দিকে কন্ডাক্ট হচ্ছে 3D এর ক্ষেত্রে। দ্যাটস ওয়াই এখানে dx এর রেসপেক্টে একবার হবে, dy এর রেসপেক্টে একবার হবে, dz এর রেসপেক্টে একবার হবে, যেহেতু 3 দিকে হিটটা ট্রান্সফার হচ্ছে। ওকে, ম্যাম QX এটা তো ফিউরিয়াস ল না, এটা তো ফিউরিয়াস ল। রাইট, ফিউরিয়াস লতেই পড়ে যাবে, আর QY QZ ও ফিউরিয়াস লতেই পড়বে। আলটিমেটলি ফিউরিয়াস ল চাই কি, একটা থিকনেস থাকবে যে থিকনেসের মাধ্যমে একটা ডিসটেন্স থাকবে যে ডিসটেন্সের মাধ্যমে হিটটা ট্রান্সফার হবে। এখানে আমরা এক্স ডিরেকশনটা খালি নিচ্ছি, ওয়াই ডিরেকশনেও তো একটা ডিসটেন্স আছে যেটাতে টেম্পারেচারটা কন্ডাক্ট হচ্ছে। কিন্তু ভুল করেন না, কিউ জেনারেশন কিন্তু একটাই হবে, ইন্টারনাল হিট জেনারেশন, কারণ সাবস্টেন্স তো একটাই, তার ইন্টারনাল হিট জেনারেশন একটাই হবে। ম্যাম এটা নেক্সট দিনে করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইটস নট দ্যাট হার্ড, নেক্সট দিন করবো হোপফুলি। ওকে, তাহলে আজকে ছুটি। ওকে ম্যাম, কার আসসালামু কোনো আলাইকুম। কোশ্চেন, আগে 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 কোশ্চেন নিয়ে নি, কারো কোনো কোশ্চেন আছে ফার্স্ট 1D এর ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝছি আজকে সবার অবস্থা খুব একটা ভালো না। ঠিক আছে, নেক্সট দিন ইনশাআল্লাহ, নেক্সট উইকে ইনশাআল্লাহ 6:30টার সময় এগেইন, ঠিক আছে, দেখা হবে। ওকে ম্যাম, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।